থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এইসব দেশ তো ভ্রমণপ্রেমী পর্যটকের মুখে মুখে শুনবেন, কিন্তু অনেকেই হয়তো জানে না সাউথ ইস্ট এশিয়ার একটা ছোট্ট দেশ কিছু বাঙালি পর্যটকের মনে অলরেডি জায়গা করে নিয়েছে। যারা এখনও দেশটির ব্যাপারে জানো না বা জেনেও কিভাবে যাবে তা নিয়ে বড় সমস্যায় আছো, এই ভিডিওটা তাদের জন্যই বানানো। আমি কথা বলছি সাউথ ইস্ট এশিয়ার অন্যতম একটি সুন্দর দেশ ভিয়েতনামের। ভিডিওটা শেষ অবধি দেখলে কথা দিতে পারি কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই ফ্যামিলি নিয়ে হোক কিংবা বন্ধুবান্ধব নিয়ে ভিয়েতনাম অনায়াসে ঘুরে আসতে পারবে। ভিডিওর প্রথমে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার ডিসকাস করব, যেমন ভিয়েতনাম কোন সময় যাওয়া উচিত, ফ্লাইট কিভাবে বুক করব, ভিসা অ্যাপ্লাইয়ের প্রসেস কী হবে, ঘুরে বেড়ানোর জন্য গাড়ি কিভাবে রেন্ট করব এবং হোটেলের কীরকম ভাড়া পড়বে। এছাড়াও থাকছে ডে ট্রিপ সাইট সিন কীভাবে বুক করা যায়। আর একেবারে সব শেষে আমার ভিয়েতনাম ঘোরার কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ভিয়েতনাম দেশটি মূলত 3 ভাগে ভাগ করা যায়, নর্দার্ন ভিয়েতনাম, সেন্ট্রাল ভিয়েতনাম আর সাউথ ভিয়েতনাম। কত দিনের প্ল্যান করবেন তার উপর নির্ভর করছে কতটা কভার করা যাবে। আমার যেহেতু বাজেট ছিল 70,000 টাকা আর হাতে ছুটি নেওয়ার মতন 8 দিন সময় ছিল, তাই আমরা শুধু সেন্ট্রাল আর নর্থ ভিয়েতনাম বেরিয়েছিলাম। সাউথ ভিয়েতনাম অ্যাড করলে দিন আর বাজেট দুটোই বেড়ে যাবে। আচ্ছা, প্রথমেই বলি ভিয়েতনাম কোন সময় যাওয়া উচিত। সেরকমভাবে দেখতে গেলে ভিয়েতনাম বেড়ানোর আইডিয়াল সময় ডিসেম্বর থেকে এপ্রিল কি মে মাস অবধি, কিন্তু তখন যেহেতু পিক সিজন তাই সব কিছুর দাম অনেক বেশি থাকে। আমরা গিয়েছিলাম 2024-এর পুজোর সময়, মানে অক্টোবর। বৃষ্টি পাইনি বললে ভুল হবে, কিন্তু ঘুরতে পারিনি এমনও বৃষ্টি হয়নি। তাই আমি রেকমেন্ড করব আপনারা ভিয়েতনাম যাওয়ার প্ল্যান করলে অক্টোবর থেকে ডিসেম্বর অবধি যেতে পারেন। তখন ওখানে যদিও অফ সিজন থাকে, কিন্তু সব জায়গা ফাঁকায় ফাঁকায় ঘোরা যায়। আচ্ছা, এবার ফ্লাইটের ব্যাপারে বলি। ভিয়েতনাম যাওয়ার কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট রয়েছে। কলকাতা থেকে ভিয়েতনামের রাজধানী হানয় যাওয়ার রিটার্ন টিকিট সহ ভাড়া পড়ে পার হেড 24,000 থেকে 27,000-এর মধ্যে। এবার সিজন ওয়াইজ আপ ডাউন করে। ভিয়েতনাম যাওয়ার ইন্ডিগো আর এয়ার এশিয়া সব থেকে বাজেট ফ্রেন্ডলি ফ্লাইট প্রোভাইড করে, কিন্তু মাথায় রাখবেন ইন্ডিগো 7 কিলো কেবিন লাগেজ আর 30 কেজি চেক ইন লাগেজ প্রোভাইড করে, কিন্তু এয়ার এশিয়া কোনো চেক ইন ব্যাগেজ প্রোভাইড করে না, শুধুমাত্র 7 কেজি কেবিন লাগেজ অ্যালাউ করে। আপনারা মেক মাই ট্রিপ বা স্কাই স্ক্যানার থেকে ভিয়েতনামের ফ্লাইটের টিকিট বুক করতে পারেন। ফ্লাইটের টিকিট আগাম কেটে রাখা ভালো, তাহলে ফের অনেকটাই কম পড়ে। কিন্তু তারও আগে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ভিসা। আগে হ্যাঁ, ভিয়েতনাম দেশটি যাওয়ার জন্য আগাম ভিসা অ্যাপ্লাই করতে হয়। এখানে ভিসা অন অ্যারাইভেলের কোনো সিস্টেম নেই। ভিসা না আসা অবধি ফ্লাইটের টিকিট না বুক করাই ভালো। এবার ভিসা অ্যাপ্লাই প্রসেসটা একটু বলি। আমি ডেসক্রিপশানে ভিয়েতনাম ভিসা অ্যাপ্লাই করার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখলাম। অনেক ভুল ভাল ফেক ওয়েবসাইটও থাকে, তাই যেই লিঙ্কটা দিলাম ওখান থেকেই ভিসা অ্যাপ্লাই করবেন। যাই হোক, প্রথমেই কিছু ডকুমেন্টস মোবাইলে স্ক্যান করে তুলে নিতে হবে, যেমন পাসপোর্টের প্রথম আর লাস্ট পেজ। ভিসার জন্য একটা পোর্ট্রেট ফটোগ্রাফ দরকার হয়। মাথায় রাখবেন বিভিন্ন দেশের বিভিন্ন ক্রপ ফরম্যাটের ছবি চায়, তাই আমি রেকমেন্ড করব একটা ফটোগ্রাফি স্টুডিওতে গিয়ে ভিয়েতনাম ফরম্যাটে 60 মিলিমিটার বাই 40 মিলিমিটার ছবি তুলে সেটাকে জেপেগ ফরম্যাটে মোবাইলে তুলে নিন। তারপর প্রসেসটা খুব সিম্পল। ভিয়েতনাম ভিসার ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। শুধু মাথায় রাখবেন এন্ট্রি আর এক্সিট বর্ডার যেখান থেকে করছেন ঠিক সেখান থেকেই যেন মেনশন করা হয়। যেমন যদি আপনারা হানয় থেকে এন্ট্রি নিয়ে হোচিমিন থেকে এক্সিট করেন, তাহলে এন্ট্রিতে হানয় আর এক্সিটে হোচিমিন দেবেন। এছাড়া বাদবাকি সব পার্সোনাল ডিটেলস চাইবে, যেগুলো একটু পড়ে পড়ে ফিল আপ করলে খুব একটা প্রবলেম হবে না। ভিসা অ্যাপ্লাই করার সময় যদি কোনো সমস্যা হয় তার জন্য ইউটিউবে প্রচুর ডেডিকেটেড ভিডিওস অ্যাভেলেবেল রয়েছে। ভিসার খরচা পড়বে মাথাপিছু 2150 টাকা, যেটা অবশ্যই ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হবে। এবার কথা বলবো ভিয়েতনাম বেড়ানোর জন্য ট্রান্সপোর্টেশন কিভাবে বুক করতে হবে। আমরা হানয় অর্থাৎ নর্থ ভিয়েতনামে ল্যান্ড করে আরেকটা ফ্লাইট ধরে দানাং অর্থাৎ সেন্ট্রাল ভিয়েতনাম চলে এসেছিলাম। আমি ক্রেডিট কার্ডে এই ডোমেস্টিক ফ্লাইটটা বুক করেছিলাম ভিয়েতনাম এয়ারলাইন্স থেকে। মাথা পিছু 9,18,000 VND অর্থাৎ ভারতীয় মুদ্রায় 3200 টাকার মতন খরচা পড়েছে পার হেড, যার মধ্যে 23 কিলো চেক ইন ব্যাগেজ আর 12 কিলো হ্যান্ড ব্যাগেজ ইনক্লুডেড ছিল। ভিয়েতনাম এয়ারলাইন্স ছাড়াও ভিয়েতজেটেও অনেকে ইন্টারসিটি ট্রাভেল করে। এই দুটো কোম্পানি ভিয়েতনামের সবথেকে লো ফেয়ার সেগমেন্ট ডোমেস্টিক ফ্লাইট অফার করে। ফ্লাইট ছাড়া ভিয়েতনামের কান্ট্রি সাইড যারা উপভোগ করতে চান তাদের জন্য বলি এখানে একবার রেল পথে যাত্রা করে দেখবেন। আমরা ভিয়েতনাম রেলওয়েজে চেপে সেন্ট্রাল ভিয়েতনাম থেকে নর্থ ভিয়েতনাম ব্যাক করেছিলাম।
বাও লাও বলে একটি ওয়েবসাইট আছে যেখান থেকে ভিয়েতনামের রেলওয়ে টিকিট বুক করা যায়। এছাড়া 12 গো বলে আরেকটি ওয়েবসাইট আছে, কিন্তু বাও লাও থেকে আমরা ট্রেন ফেয়ার অনেকটাই কম পেয়েছিলাম। আমাদের ট্রেন ফেয়ার মাথাপিছু 2400 টাকার মতন পড়েছে। এতে একটাই অসুবিধা, সময় বেশি লাগে। তাই আমি রেকমেন্ড করব যে কোনো রাতের দিকে ট্রেন বুক করতে, যাতে দিনের বেলাটা ঘোরায় ইউটিলাইজ করা যায়। এছাড়া ভিয়েতনামের এক শহর থেকে আরেক শহরে যেতে বাসের সুবিধাও রয়েছে, কিন্তু আমি একেবারেই রেকমেন্ড করব না। ভিয়েতনাম বাসের সেরকম ভালো রিভিউজ আমি ট্রিপ অ্যাডভাইজারে পাইনি। যাই হোক, এ তো গেল ইন্টারসিটি কীভাবে ট্রাভেল করবেন। এবার বলি ডে ট্রিপ কীভাবে বুক করবেন আর তার জন্য গাড়ি কীরকমভাবে বুক করা যাবে। প্রথমেই বলবো গ্র্যাব আর ক্লুক অ্যাপটি মোবাইলে আগের থেকে ইনস্টল করে রাখবেন। গ্র্যাব এক প্রকার উবেরের মতন, আর ক্লুক ডে ট্রিপ বুক করার পারফেক্ট অ্যাপ্লিকেশন। ভিয়েতনাম ডে ট্রিপ বুক করতে আমি বেশিরভাগ ক্লুক থেকেই বুক করেছিলাম, নয়তো হোটেলের সাথে কথা বলে ওদের গাড়ি আগাম বুক করে নিয়েছিলাম। একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ডে 1 আমরা দানাং পৌঁছে হইয়ান শহরে স্টে করেছিলাম। হইয়ানের হোমস্টের মালিকের সঙ্গে booking.com-এ টেক্সট মেসেজে কথা বলে ওই দিন কোকোনাট বোট রাইডের জন্য একটা প্যাকেজ বুক করি। এর মধ্যে প্রাইভেট কার, পিক আপ অ্যান্ড ড্রপ আর কোকোনাট বোট রাইডের টিকিট সব ইনক্লুডেড। এখানে একটা সুবিধা কি, আগাম কোনো পেমেন্ট করতে হয় না, শুধু এনাদের ইনফর্ম করে রাখতে হবে, যার ফলে কোনো স্ক্যাম হওয়ার চান্সেসও থাকে না। আমি হোটেলের মালিকের সঙ্গে কনভারসেশনের স্ক্রিনশটটা সাইডে দিয়ে রাখলাম। যখন ডিটেল আইটিনারি দেব তখন এটা নিয়ে আরও ইলাবোরেটিভভাবে ডিসকাস করব। আচ্ছা, এবার হোটেলের কীরকম ভাড়া পড়বে সেটা বলি। আমরা ভিয়েতনামে মোট 3 জায়গায় হোটেল নিয়েছিলাম আর একদিন ক্রুজে ছিলাম। মোট 4 জায়গায় হোটেল আমি booking.com থেকেই বুক করেছিলাম। booking.com-এ কোনো আগাম পেমেন্ট করতে হয় না, শুধু বুকিং করলেই কনফার্মেশন রিসিপ্টটা মেলে চলে আসে। পেমেন্ট ভিয়েতনামি ডংয়ে ওখানে গিয়েই করতে হয়। ডে 1 আর ডে 2 আমরা হইয়ানের এনশিয়েন্ট টাউনের কাছে গ্রিন স্যান্ড হোমস্টেতে ছিলাম। এখানে 2 দিনের 4 বেডেড রুম আমাদের 4000 টাকার মতন ভাড়া পড়েছে। নেক্সট এক রাত আমরা ট্রেন জার্নি করে দানাং থেকে নিনবিন পৌঁছে যাব, তাই সেই রাতটা ট্রেনেই কাটিয়েছিলাম। নেক্সট 2 দিন মানে ডে 4 আর ডে 5 আমরা নিনবিনে ট্যামকক বাংলোতে স্টে করেছিলাম। আমার দেখা নিনবিনের সব থেকে সুন্দর বাংলো রিসর্ট। এখানে আমাদের 2 রাতের 6500 টাকার মতন পড়েছে ইনক্লুডিং ব্রেকফাস্ট। তারপর ডে 6-এ আমরা নিনবিন ছেড়ে পৌঁছে যাই হ্যালং বে। এখানে আমরা একটা রাত ক্রুজে কাটাই, যার ভাড়া পার হেড আমাদের 9700 টাকার মতন পড়েছে। এটা চাইলে আপনারা স্কিপ করে হ্যালং বে ডে ট্রিপ করতে পারেন, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ এবং অতুলনীয়। হ্যালং বের উপর একটা রাত এরকম আলিশান ক্রুজে কাটানোর এক্সপিরিয়েন্স আপনারা সারা জীবন মনে রাখবেন। কিন্তু টাকাটা একটু বেশি, কারণ প্রথম দিন লাঞ্চ থেকে শুরু করে পরের দিন ব্রাঞ্চ অবধি মিলস আর ওয়াটার অ্যাক্টিভিটিস সব এই টাকায় ইনক্লুডেড থাকে। ডে 7-তে আমরা হ্যালং বে থেকে চলে আসলাম হানই, যেটা কিনা ভিয়েতনামের ক্যাপিটাল সিটি। এখানে আমরা 2 দিনের হোটেল বুক করলেও থাকবো 1.5 দিনের মতন, কারণ 8ম দিনে আমাদের কলকাতা ফেরার রিটার্ন ফ্লাইট রাত 1:05-এ। এই হোমস্টেতে আমাদের 2 দিনের 5600 টাকার মতন পড়েছে। যতগুলো হোটেলের রেকমেন্ডেশন দিলাম সবার লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া রইল। আশা করি আপনারা আমার ভিয়েতনাম ঘোরার একটা রাফ আইডিয়া এতক্ষণে পেয়ে গেছেন। আচ্ছা, ফ্লাইট, ভিসা, ট্রান্সপোর্ট, হোটেল এইসব নিয়ে তো ডিসকাশন করলাম। এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি ভিয়েতনাম ঘুরতে গিয়ে ফেস করেছিলাম। ভিয়েতনামে অধিকাংশ মানুষ ইংলিশ একেবারে বোঝে না। সবাই ভিয়েতনামি ভাষায় বা অঙ্গভঙ্গি করে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাই গুগল ট্রান্সলেটর অবশ্যই ফোনে ইনস্টল করে রাখবেন। ভিয়েতনামে ইন্ডিয়ান খাবার পাওয়া কঠিন, আর পাওয়া গেলেও তার দাম আগুন। বিদেশে নিজেদের খাবার ডবল দাম দিয়ে খেতে বড্ড গায়ে লাগে। তার উপর ভিয়েতনামি লোকাল ডিশগুলো সবার সেরকমভাবে পছন্দ হবে না। আমরা গিয়ে বামনি আর ফো খেয়ে কাটিয়েছিলাম। বামনি এক প্রকার বার্গার আর ফো মূলত গ্রেভি নুডলস। এরা পর্ক, বিফ, প্রন আর সি ফুড এগুলো বেশি খায়, তাই দোকানে অর্ডার দেওয়ার সময় অবশ্যই গুগল ট্রান্সলেটর ইউজ করে কোন মাংস খাবেন সেটা কনফার্ম করে নেবেন। আর অবশ্যই যেই খাবার অর্ডার দেবেন সেটা কোন মাংস দিয়ে তৈরি একবার জিজ্ঞেস করতে একেবারে ভুলবেন না। আমরা কলকাতা থেকে ম্যাগি, ওটস, বিস্কিট, চকোস, পাউরুটি, চানাচুর, মুড়ি, চিড়ে ভাজা এই সব নিয়ে গেছিলাম, তাই খাওয়া নিয়ে খুব একটা অসুবিধা হয়নি। আপনারাও আমার মতন এই বাজেট ফ্রেন্ডলি টেকনিকটা ইউজ করতে পারেন। ভিডিওর কিছু জায়গায় আমি ক্রেডিট কার্ডের উল্লেখ করেছি,
তার কারণ এখানে আগাম পেমেন্টগুলো আপনাকে ক্রেডিট কার্ড ছাড়া করতে দেবে না। অবশ্যই আপনার ব্যাংক অ্যাপ্লিকেশানে ক্রেডিট কার্ডের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান অ্যালাউ করে রাখবেন। কলকাতা থেকে অবশ্যই ডলার ভাঙিয়ে নিয়ে যাবেন, আর ভিয়েতনামের এয়ারপোর্ট থেকে টাকা না ভাগানোর চেষ্টা করবেন। রেট অনেকটাই বেশি থাকে, 1 USD 26,000 ডংয়ের সমান। এদের কারেন্সিগুলো বেশ বড় অ্যামাউন্টের হয়, যেমন $10 মানে 2,55,450 ভিয়েতনামি ডং। ঘাবড়ানোর কিছু নেই, শুধু নোটের শূন্যগুলো একবার চেক করে নেবেন পেমেন্ট করার আগে। এই পয়েন্টগুলো একটু ফলো করবেন ভিয়েতনাম বেড়ানোর সময়। আশা করি ভিয়েতনাম ঘোরার একটা বেসিক আইডিয়া দিতে পেরেছি। পরের ভিডিওতে আমি ডিটেল আইটনারি শেয়ার করব, যার মধ্যে থাকবে আমরা কিভাবে নিজেরাই ভিয়েতনামের পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনসগুলো ঘুরলাম, আর একদম শেষে 4 জন ভিয়েতনাম ঘুরতে কত টাকা লাগতে পারে তার একটা ডিটেল ডিসকাশন করব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরের ভিডিওর জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিও আসতেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে।